আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কোপা আমেরিকা ফাইনালের প্রথমার্ধ শেষে ব্রাজিলের বিপক্ষে 1-0 গোলে এগিয়ে আর্জেন্টিনা। নারায়ণগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান সহ 8 জন 4 দিন করে রিমান্ডে। ঈদুল আজহাকে কেন্দ্র করে পশু পরিবহন ও হাটের নিরাপত্তায় কঠোর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন আইজিপি। উৎসাহিত করা হবে অনলাইনে পশু কেনাবেচা। দেশে করোনায় প্রাণ গেল আরও 185 জনের। সংক্রমণ ও মৃত্যু বেশি হচ্ছে গ্রামাঞ্চলে। স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনকে আরও তৎপর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এবং করোনায় ব্যাহত হচ্ছে পরিবার পরিকল্পনা সেবা, বাড়ছে অপরিকল্পিত সন্তান প্রসবের হার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতে কোপা আমেরিকার খবর। কোপা আমেরিকা ফুটবলের ফাইনালের প্রথমার্ধ শেষে ব্রাজিলের বিপক্ষে 1-0 গোলে এগিয়ে আর্জেন্টিনা। মারাকানা স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ের শুরু থেকেই গোল পেতে মরিয়া চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। প্রথমে গোল করে ব্রাজিলিয়ানের চাপে ফেলেছে আর্জেন্টিনা। খেলার 22 মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন অ্যাঙ্গেল ডি মারিয়া। এরপর গোলের সুযোগ পেয়েছিল দু দলই, কিন্তু কাজে লাগাতে ব্যর্থ ফরওয়ার্ডরা। The small amount of Argentines here in the stadium go wild. Brazil are behind. নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় আগুনের ঘটনায় গ্রেপ্তার সজীব গ্রুপের চেয়ারম্যান সহ 8 জনের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। ঘটনার সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। খলিলুর রহমান জুয়েলের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামকে সাথে নিয়ে শফিউল আলম সুজনের রিপোর্ট। আগুন লাগার 2 দিন পরও ধোঁয়া বের হচ্ছিল ধ্বংসস্তূপ থেকে। ভবনের 5ম ও 6ষ্ঠ তলায় আগুনের স্ফুলিঙ্গ নিভাতে সকাল থেকে আবারও কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবনের নিচতলায় কার্টুন ও ফয়েল পেপার পুড়ে ছাই হয়ে যায়। 4 তলায় যেখানে সবচেয়ে বেশি মরদেহ পাওয়া গেছে, সেখানে তৈরি হতো নানা ধরনের চকলেট সহ কোমল পানীয়। 5ম তলায় ছাদের কিছু অংশ ধসে গেছে। ফায়ার সার্ভিস ও বিশেষজ্ঞরা বলছেন ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হয়নি। এমনকি ঘটনার রাতে জরুরি নির্গমনের পথও ছিল তালাবদ্ধ। গোডাউন এবং মেশিন যখন একসাথে থাকবে এবং মেশিনে যদি কোনো দুর্ঘটনা ঘটে, যন্ত্রপাতিতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেখান থেকে সৃষ্ট আগুন বা স্ফুলিঙ্গ অথবা স্পার্ক যেটাই বলি না কেন, সেটা কিন্তু খুব দ্রুত ওই ম্যাটেরিয়াল, অন্যান্য র ম্যাটেরিয়ালের মধ্যে ছড়িয়ে পড়ে। সেজান জুস কারখানায় আগুনের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে। এতে আসামি করা হয়েছে মালিক হাশেম, তার সন্তানসহ 8 জনকে। সবাইকে গ্রেফতার করেছে পুলিশ। সরাসরি হত্যা মামলা আমরা দায়ের করেছি পুলিশের তরফ থেকে, এবং ইতিমধ্যে মালিক পক্ষ এবং যারা এখানে ম্যানেজমেন্টে জড়িত তাদের 8 জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমাদের পুলিশ হেফাজতে নিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মর্মান্তিক এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একটা দুর্ঘটনা ঘটেছে, একটা হত্যা হয়েছে, একটা অনেকগুলি মানুষ মারা গেছে। তদন্ত শেষের পরে অবশ্যই তাদের আইন অনুযায়ী বিচার হবে, যদি কেউ যদি দোষী সাব্যস্ত হয়। ঘটনার কারণ অনুসন্ধানে বিভিন্ন সংস্থা রোববার থেকে কাজ শুরু করবে। বিল্ডিং কোড অনুযায়ী এ ধরনের ভবনে কমপক্ষে 5 থেকে 6টি সিঁড়ির কথা থাকলেও এ ভবনে আছে মাত্র 2টি সিঁড়ি। তারপর প্রতিটি সিঁড়ির সামনে এমন অতিরিক্ত নেট গেট দিয়ে আটকানো ছিল, তাই আগুন লাগার সময় শ্রমিকরা বের হতে পারেনি বলে মনে করছে বিশেষজ্ঞরা। তাই এমন ধরনের মৃত্যু ঘটেছে বলেও ধারণা তাদের। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা তদন্তে যদি কেউ দায়ী হয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। বঙ্গবন্ধু আদর্শ ফোরামের 1.5 যুগ পূর্তি উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
এখন আমাদের রাজনীতি হচ্ছে একটি, করোনাকে মোকাবিলা করা, অসহায় খেটে খাওয়া ভাসমান মানুষের পাশে দাঁড়ানো। নারায়ণগঞ্জে রূপগঞ্জে একটি কারখানায় মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় তদন্ত রিপোর্ট অনুযায়ী যারা দায়ী হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন ঈদকে কেন্দ্র করে পশু পরিবহন ও হাটের নিরাপত্তা এবার কঠোর থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, জানিয়েছেন পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। বিশেষ করে স্বাস্থ্যবিধি মানাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। করোনা মহামারীর এ সময় অনলাইনে পশু কেনা বেচাকে উৎসাহিত করা হবে জানিয়ে পুলিশের আইজি বলেন, এক্ষেত্রে যাতে কেউ প্রতারণার শিকার না হন সে বিষয়ে সতর্ক থাকবে পুলিশ। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। শহর গ্রাম সব জায়গাতেই এবার ছড়িয়ে পড়েছে করোনার ভয়াল থাবা। গত বছর শহরকেন্দ্রিক ভাইরাসটি দাপট দেখালেও এবার জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিস্তার দেখা যাচ্ছে সবচেয়ে বেশি। পবিত্র ঈদুল আজহার কয়েকদিন আগে করোনার ঊর্ধ্বগতি পশু কেনাবেচা নিয়ে নতুন করে ভাবনায় ফেলেছে ব্যবসায়ীদের। পশুর হাট বসবে কিনা, আবার বসলেও ক্রেতা পাওয়া যাবে কিনা, এমন নানা দুশ্চিন্তায় পশু ব্যবসায়ীরা। তবে এরই মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় স্বল্প পরিসরে হলেও স্বাস্থ্যবিধি মেনে খোলা জায়গায় হাট বসানোর ঘোষণা দিয়েছে। আবার অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অনেকে পশু কেনাবেচা শুরু করেছে। সম্পূর্ণভাবে এটাকে ডিজিটালাইজ করার আগ পর্যন্ত তো ফিজিক্যাল যে হাট বাজার বসে সেই প্রফেশনটা থাকতে হবে, এবং গত বছর এটা ছিল। স্বাস্থ্যবিধি মেনে এই হাট বাজার বসানো যেতে পারে, এবং সেক্ষেত্রে আমি অনুরোধ করব যে যারা বিক্রেতা আসবেন, যারা ক্রেতা যাবেন, তারা সবাই স্বাস্থ্যবিধি মেনে, সরকারি অনুশাসন মেনেই তারা যদি হাটে যান, তাহলে গত বছরের অভিজ্ঞতায় বলতে পারি তেমন কোনো বড় সমস্যা হওয়ার কথা না। করোনা মহামারীতে অনলাইনে পশু বিক্রি করা ভালো উদ্যোগ জানিয়ে পুলিশ প্রধান বলেন, এ প্রক্রিয়ায় পশু কেনাবেচা করতে কেউ যাতে প্রতারণার শিকার না হন সেদিকে সতর্ক থাকবে পুলিশ। যারা এই অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টায় লিপ্ত আছে, তারা যাতে তাতে করে ব্যবসা না করতে পারে, এটা হচ্ছে দেখার বিষয়। আদারওয়াইজ আমরা এটাকে এনকারেজ করি। গরুর যে হাট, যেটা অনলাইনে অনেক বিক্রি হচ্ছে এবার, এটা ভালো, এবং সেই সঙ্গে যদি কোরবানিটাও অনলাইনে করা যায়, আই মিন অন্য কোথাও হয়ে তারপরে যিনি কোরবানি করেছেন তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়, এটা আরও ভালো হবে। পশু পরিবহনে কোনো ধরনের চাঁদাবাজি ও হয়রানি বরদাস্ত করা হবে না বলেও জানান পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। গরুর ব্যাপারী যে হাটে যাবেন তিনি যদি ব্যানার লাগিয়ে আসেন যে অমুক হাটে যাব, তাহলে কিন্তু আমরা যারা রাস্তায় কাজ করে আমাদের অফিসার এবং ফোর্স, তারা নিশ্চিত করে যে যেন ওই গরুটাকে রাস্তায় কোথাও থামানো না হয়। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে পশু কেনাবেচা করার আহ্বান জানান পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের ঊর্ধ্বগতি অব্যাহত আছে। শনিবার এই ভাইরাসে আরও 185 জন প্রাণ হারিয়েছে। শতকরা 31.46% হারে আরও প্রায় 8,800 মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, আগামী 1.5 মাসের মধ্যে আরও প্রায় 2 কোটি করোনা ভ্যাকসিন দেশে পৌঁছাবে। তিনি জানান, করোনা মোকাবেলায় আরও 4,000 চিকিৎসক ও নার্স নিয়োগ দিচ্ছে সরকার। মনিরুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। চলতি জুলাই মাসে দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা ভীতি আর আতঙ্কের। জুলাইয়ের প্রথম 10 দিনেই দেশে করোনায় মারা গেছেন 1,686 জন, আর প্রায় 1 কোটি মানুষের দেহে শনাক্ত হয়েছে এ ভাইরাস। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে প্রাণঘাতী করোনায় গত 24 ঘন্টায় দেশে আরও 185 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 16,189 জনে। 27,884টি নমুনা পরীক্ষায় 8,772 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 31.46%। এর মধ্যে শুধু ঢাকাতেই শনাক্ত হয় প্রায় 4,000। এদিকে করোনা ভ্যাকসিন সংগ্রহে মরিয়া হয়ে চেষ্টা করছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক একথা জানিয়ে বলেন, আগস্ট মাসের মধ্যেই আরও প্রায় 2 কোটি টিকা হাতে পাওয়ার আশা করছেন তারা। ডব্লিউএইচওর কাছ থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটি আমাদেরকে আরো 60 লক্ষ ফাইজারের টিকা আমাদেরকে আগস্টের প্রথম সপ্তাহে দিবে। চীন থেকে আরো 50 লক্ষ টিকা আমরা ইনশাল্লাহ পাবো। অ্যাস্ট্রাজেনেকার টিকাও 10 লক্ষ এবং তার অধিক আমরা আশা করছি পেয়ে যাব। প্রায় 2.25 কোটি টিকা আমাদের কাছে থাকবে। আশা করি তার থেকেও বেশি থাকতে পারে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে তিনি বলেন, সেই সাথে করোনা মোকাবিলায় ফিল্ড হাসপাতাল তৈরি এবং চিকিৎসক নার্স নিয়োগ দেওয়া হচ্ছে। সীমাবদ্ধতা আছে, আমরা তো পুরো দেশকে হাসপাতাল বানাতে পারবো না। ইনফেকশন নিয়ন্ত্রণ করতে হবে, তবে রোগী নিয়ন্ত্রণ হবে, মৃত্যুর হার কমে যাবে। জনসচেতনতা, মাস্ক ব্যবহার আর স্বাস্থ্যবিধি না মানলে কোনো চেষ্টাই কাজে আসবে না বলে আবারও স্মরণ করিয়ে দেন মন্ত্রী। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণ রোধ ও সচেতনতা সৃষ্টিতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটি স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি, চিকিৎসা বিষয়ক পরামর্শ ও ভ্যাকসিন গ্রহণের বিষয়ে সচেতনতা সৃষ্টি করবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তথ্য অধিদপ্তর থেকে পাঠানো বিবরণীতে জানানো হয়, প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতা, স্বাস্থ্য, যুব, কৃষি ও আনসার ভিডিপি কর্মকর্তা, ইমাম ও এনজিও প্রতিনিধিরা এই কমিটির সদস্য হবেন। পরিবহন সংকট ও সময় মতো প্রয়োজনীয় সেবা না পাওয়ায় করোনা মহামারীতে ব্যাহত হচ্ছে পরিবার পরিকল্পনা সেবা। এতে অপরিকল্পিত সন্তান প্রসবের হার বাড়ছে। খিঁচুনি ও প্রসব পরবর্তী রক্তক্ষরণে মাতৃ মৃত্যুর হারও বেড়েছে 25 থেকে 30%। এই পরিস্থিতিতে বিশ্ব জনসংখ্যা দিবসে পরিবার পরিকল্পনা অধিদপ্তর জানিয়েছে, প্রজনন, নিরাপদ মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় টেলিমেডিসিন সহ ডিজিটাল সেবার আওতা ও পরিধি বাড়ানো হচ্ছে। শারফুল আলমের রিপোর্ট। করোনা মহামারীতে ঝুঁকিতে মা ও শিশু স্বাস্থ্য। সাধারণ সময়ে স্বাস্থ্য সুরক্ষায় তারা যেসব সুবিধা পেতেন, করোনা সময়ে অনেক মাই তা পাচ্ছেন না। সময় মতো চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা না পাওয়ায় বাড়ছে অপরিকল্পিত গর্ভধারণ ও প্রসবের হার। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইয়ের তথ্য মতে মহামারীর আগে 50% প্রসব হতো বাসাবাড়িতে, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 73%। প্রসব পরবর্তী সমস্যায় মাতৃমৃত্যুও বেড়েছে। করোনার মধ্যে হাসপাতালে যাব, হাসপাতালে অনেক ভিড়, ওখানে গেলে হয়তো করোনা হবে বা এই কন্টামিনেশনের ভয়ের জন্য অনেকে আসতে পারতেছে না, যার জন্য গর্ভপাত বেড়েছে। এইসব কারণে তাদের সেবাটা বা ফ্যামিলি প্ল্যানিং বা অ্যান্টিনেটাল চেক আপ বা যারা গর্ভবতী হয়েছে এদের সেবাটা ওইভাবে কিছুটা সমস্যা হচ্ছে। এই অবস্থায় দুর্যোগকালীন সময়ে মাতৃসেবায় টেলিমেডিসিন ও ডিজিটাল সেবা আরও সহজ করা হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এবারে জনসংখ্যা দিবসের মূল প্রতিপাদ্য বিষয়ই হচ্ছে অধিকার এবং পছন্দ। আমরা নারীর পছন্দের কথা বলছি, আমরা পুরুষের পছন্দের কথা বলছি। আমরা চাই যে আমরা এরকম সমন্বিতভাবে একটা পরিকল্পনা এই কোভিড মাথায় রেখে বাস্তবায়িত হোক এবং সরকার, বেসরকারি সংস্থা সবাই একযোগে আমরা কাজ করি এই দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য। পরিবার পরিকল্পনা অধিদপ্তর করোনাকালীন সময়ে আমাদের টেলিমেডিসিন সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা এবং বয়ঃসন্ধিকালীন সেবা আরও সম্প্রসারিত করার উদ্যোগ নিয়েছে। করোনায় পিছিয়ে পড়া অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিয়ে ভ্রাম্যমাণ হেলথ ক্যাম্প সহ প্রসূতি সেবা কার্যক্রম জোরদার করার সুপারিশ করেছেন অনেকেই। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। জুলাই থেকে যুক্তরাজ্যে চলমান বিধিনিষেধ উঠিয়ে নেওয়া হলেও রেস্টুরেন্ট, বার ও নাইট ক্লাবে প্রবেশের জন্য দেখাতে হবে ভ্যাকসিন পাসপোর্ট কিংবা করোনা ভাইরাসের নেগেটিভ সার্টিফিকেট। করোনার তৃতীয় ঢেউ বন্ধ করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটির সরকার। দেশটিতে ভ্যাকসিন গ্রহণে অনীহা বা হ্রাসের মধ্যেই এ ধরনের সিদ্ধান্ত এলো। দ্য টাইমস নিউজ পেপারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এবারে জানিয়ে দেব ইউরো ফুটবলের খবর। ইউরোপিয়ান ফুটবলের শিরোপা হাতে নেবার অপেক্ষা এখন ইংল্যান্ড ও ইতালি। অর্ধ শতাব্দীরও বেশি সময় পর চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ার হাতছানি দু দলের সামনেই। লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত 1টায় ইউরোর ফাইনালে মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ইংল্যান্ড ও ইতালি। পরাগার মানের রিপোর্ট।
ইউরো ফুটবলের ফাইনালে স্বাগতিক হিসেবে ইংল্যান্ডই কিছুটা ফেভারিট। তবে 1966 সালে বিশ্বকাপ জয়ের পর শিরোপা জয় তো দূরের কথা, বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠতে না পারার আক্ষেপ আছেই থ্রি লায়নদের। 4 বার উঠেছিল সেমিফাইনালে। 55 বছরের শিরোপা খরা কাটিয়ে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্মৃতিটাও স্মরণীয় করে রাখতে চায় ইংলিশরা। অধিনায়ক হ্যারি কেন দলের পারফরমেন্সে আত্মবিশ্বাসী। যেভাবে এতদূর এসেছি তাতে একটা সুযোগ তৈরি হয়েছে আমাদের। দলের পারফরমেন্সে আমরা মুগ্ধ। আশা করছি সবার চেষ্টায় আমরা ট্রফি জিততে পারবো। সফল হয়ে ইতিহাস তৈরি করতে চাই আমরা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইতালিও দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়ে উঠতে চায়। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা 1968 সালে মাত্র একবারই ইউরো শিরোপা জিতেছিল। এরপর থেকে 2টি ফাইনালে উঠলেও আজ্জুরিরা শিরোপাবিহীন। 53 বছরের শিরোপা খরা কাটাতে এবার মরিয়া রবার্তো মানচিনির দল। অভিজ্ঞ ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চি তাই ইতিহাস গড়ার জন্য মুখিয়ে আছেন। আমরা জানি স্টেডিয়ামে ফাইনালের দিন বেশিরভাগই থাকবে ইংলিশ সমর্থক। তারপরেও আমরা নিজেদের স্বাভাবিক ম্যাচ খেলার চেষ্টা করব। ইতালির তৃপ্তি একটাই, বড় কোনো টুর্নামেন্টে এখনো পর্যন্ত তাদেরকে হারাতে পারেনি ইংল্যান্ড। তবে খুব বেশি ম্যাচে মুখোমুখি হবার সুযোগ পায়নি তারা। এদিকে সব মিলে 27 বারের মোকাবেলায় ইতালি জিতেছে 21টিতে, আর ইংলিশদের জয় 8 ম্যাচে। বাকি 8টি ম্যাচ ড্র হয়েছিল। পরাগামান, এটিএন বাংলা। এবার পার্টেক্স খেলার খবর। হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে 476 রানের বিশাল লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। তাতে জিততে হলে 477 রান করতে হবে জিম্বাবুয়েকে। এর আগে বাংলাদেশের 468 রানের জবাবে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে 276 রানে অল আউট হয়েছিল। সালমান ইসলাম ও নাজমুল হোসেনের অপরাজিত সেঞ্চুরিতে 1 উইকেটে 284 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে টাইগাররা। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে সংগ্রহ 3 উইকেটে 140 রান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।